ঢোড়াই চরিত মানস সতীনাথ ভাদুরীর লেখা। আদিকাণ্ড। জিরানিয়ার বিবরণ। অযোধ্যাজি নয় এখানকার জিরানিয়া। রামচরিত মানসের নাম লেখা আছে জীর্ণারণ্য। পড়তে না পারো তো মিসিরজিকে দিয়ে পড়িয়ে নাও। তখনও যা ছিল এখনো প্রায় তাই। বালিয়ারি জমির ওপর ছেঁড়া ছেঁড়া কুলের জঙ্গল। রেলগাড়ি স্টেশনে পৌঁছাবার আগেই ঘুমন্ত যাত্রীদের ঠেলে তুলে দিয়ে লোকে বলে, জঙ্গল আগায়া, জিরানিয়া আগায়া। জঙ্গল এসে গিয়েছে, জিরানিয়া এসে গিয়েছে। তাতমাটুলির লোকেরা তাকেই বলে টাউন। যেমন তেমন হেজিবেজি শহর নয়, ভারী সাহার। পীরগঞ্জ থেকেও বড়, বিশারিয়া থেকেও বড়। পীরগঞ্জে কালেক্টর সাহেবের কাছারি আছে, বিশারিয়ার ধর্মশালা আছে, পাদ্রী সাহেবের গির্জা আছে। ভারী শহর জিরানিয়া। ঘন্টায় ঘন্টায় রাস্তা দিয়ে টমটম যায়, পাকা রাস্তা দিয়ে। দোতলা বাড়িও আছে, পাকা দোতলা। চেয়ারম্যান সাহেবের শহরের বাবু ভাইয়েরা সব ছিলেন বাঙালি। উকিল, মুক্তার, ডক্টর, আমলা সব। তাদের ছেলেপিলেদেরও এ শহরের গর্ব ছিল তাতমাদেরই মতো। না হলে সেকালের যুগে কালীবাড়ি কমিটির বার্ষিক রিপোর্ট পড়ার সময় বিরাট রায় সাহেব জিরানিয়াকে মুখ ফসকে বলে ফেলেছেন, এটা একটা সামান্য গণ্ডগ্রাম। ছেলের দল চিৎকার করে তাকে আর গণ্ডশ্রম না করে বসতে পড়তে বলে। তাদের নাগরিক গর্বে আঘাত লেগেছিল। তাতমাটুলির কাহিনী। এ হেন শহরে শহরতলি তাতমাটুলির শহর যখন, তার শহরতলি থাকবে না কেন? জিরানিয়া আর তাতমাটুলির মধ্যে আর কোনো গা নেই। সেই জন্যই তাতমাটুলিকে বলছি শহরতলি। শহর থেকে মাইল চারেক দূরে হবে। তাতমারা বলে কোষভর। তাতমাটুলির পশ্চিমে শিমুল গাছ ভরা বকরহাট্টার মাঠ, তারপর ঢাঙরঢুলি। দক্ষিণ ঘেঁষে গিয়েছে মজা নদী, কারিকোশি, লোকে বলে মরণাধার। মাঠের বুক চিরে গিয়েছে কোশি, শিলিগুড়ি রোড। তাতমাটুলির লোকেরা এই রাস্তাকে বলে পাক্কি। বোধহয় তাতমারা যাতে তাঁতি। তারা যখন প্রথম আসে তখন খালি এক নজরে কাছে ছিল একটা ভাঙাচোরা গোছের গামছা বোনার তাঁত। দাঁড়াভাঙা জেলার রোসরা গ্রামের কাছ থেকে অনেক দিন আগে এখানে এসেছিল দল বেঁধে, পেটের ধান্দায়। না এদের কেউ কোনোদিন কাপড় বুনতে দেখেছে, না এরা স্বীকার করত যে এরা তাঁতি। এরা চাষবাস করে না, বাঁশের জমি ছাড়া জমি চায় না, আর বাড়িতে একবেলা খাওয়ার সংস্থান থাকলে কাজে বেরোয় না। সেটুকু বোধ হয় জুটছিল না দাঁড়াভাঙা জেলায়। তাই এসে তারা ধর্ণা দিয়েছিল পুকুন মণ্ডলের কাছে। তিনি তখনকার একজন বড় কিষাণ জোরদার। তার আবার জমিদার হওয়ার ভারী শখ। নামমাত্র খাজনায় এরকম জোর করে তিনি এদের এই জমিতে রেখেছিলেন। নিজেই এদের বাড়ি করবার জন্য বাঁশ খড় দিয়েছিলেন। চিঠি কাগজে মনোগ্রাম ছাপিয়েছিলেন বকরহাট্টা স্টেট, দেউড়ি, ফুকননগর। তার দেওয়া ফুকননগর ধোপে টেকেনি, নাম হয়ে গেছে তাতমাটুলি। যতদিন বেঁচে ছিলেন তিনি রোজ এখানে আসতেন। তার পাড়ার বখা ছেলেরা তার আসার পথ ছেড়ে দিত। সরে যা, জমিদার সাহেব ক্যাম্প ট্যাটমালটিতে যাচ্ছেন। নিমাস্তিনের পকেটে এস্টেটের কাছারি নিয়ে মোটা লেন্সের চশমার মধ্যে দিয়ে তিনি রোজ ঢাঙরঢোলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন। সবুজ বাঁশের পেছনে পরিষ্কার করে নিকানো ঢাঙরদের খড়ের ঘরগুলো এখান থেকে যেন দেখতে পেতেন। অঙ্গনে মেঠো পথে আম গাছের তলায় খড়ের কুটোটি পর্যন্ত নেই, সব ঝকঝকে তকতকে। লোকেরা চকচকে কালো, সুন্দর স্বাস্থ্য। সেখানকার ছাগল, কুকুর, গাছ, ল্যাংটু শিশু সবই যেন তাজা নধর। এত দূর থেকেও যেন দেখা যায় তাদের কাপড় চোপড় বাদরার ছায়ের খাড় দিয়ে পরিষ্কার ধবধবে করে কাঁচা। মাদলের শব্দ যেন কানে আসছে, প্রিং প্রিং। বকরহাট্টা স্টেটে জমিদারবাবু ভাবেন, কেন তার প্রজা তৎমারা এরকম হলো না? কেন তারা ঢাঙরদের মতো ঠিক সময় খাজনা দিয়ে দেয় না? জমিদারি থেকে রোজগার না হয় নাই হলো, কিন্তু প্রজারা একটু পরিষ্কার থাকলে, একটু পাড়াটা দেখতে ভালো হলে জমিদারের ইজ্জত বাড়ে।
বাঙালি উকিল হরগোপাল বাবু কতদিনই না জিরানিয়া এসেছেন, এখনো 30 বছর হয়নি। যেবার রেল লাইনে হলো, বাঙালি বাবু ভাইরা পিঁপড়ের মতন দলে দলে এসে শহরে এদিকে বাড়ি করলেন। ওইদিকে সাহেবদের মহল্লা, সাহেবরা রেল লাইন আনিয়েছেন নিজেদের পাড়ার কাছ দিয়ে। ওইদিকে তো বাঙালি বাবুদের ডাল গড়ল না, এরা এলেন এদিকে। তখন ঢাঙররা থাকতো ওইখানে, লোক দেখলেই তারা পলাই দূরে, তাই তারা এসে বাসা বাঁধলো আজকালকার ঢাঙর টোলায়। ভারী বুদ্ধিমান লোক হরগোপালবাবু, পয়সা কামাতে জানেন। কাছারি নিলামে কেন পরতি জমি গরু চড়ার জন্য লোকে নিত কিনা সন্দেহ, তাই দিলেন ঢাঙরদের মধ্যে বিলি করে। সেই জিনিসই এখন দেখো কেমন ফেপে ফুলে উঠেছে ওই কিরিস্তান বাঙালিদের সঙ্গে খাপ খায়। জাগে মুরুগে রামচন্দ্রজি, কৃপা তুমহারি সকল ভগবান। এ অনেক দিনের কথা হলো। এরপর বহুবার বকরহাট্টার মাঠ সবুজ হয়ে গেছে মরণাধারে, জল এসেছে বহুবার। কুল পাকার সময় শিমুল বনে ফুলের আগুন লেগেছে, লুতা বাতাসে শিমুল তুলো উড়ে যাওয়ার সময় পাক্কির ধারের ন্যাড়া অশ্বত্থ গাছগুলো তাতমাদের আচার খাওয়ার জন্য কচি কচি ডগা ছেড়েছে। তাতমাদের মধ্যে কেউ হিসাব জানলে বলতো এ ঢের সালের কথা, 10 সাল 20 সাল 1 কুড়ি 2 কুড়ি 3 কুড়ি সালের কথা। মনে মনে গুনবার মিছা চেষ্টা করত। এর মধ্যে ঝোটাহারা কবার স্নান করেছে। তাতমাটুলির মাহাত্ম্য বর্ণন। তাতমাটুলিতে ঢুকতে হবে পালতে মাদারের ডাল থেকে মাথা বাঁচিয়ে। ঢোকার সঙ্গে সঙ্গেই পাড়ার বাইরে দুর্গন্ধটা ঢেকে যায়, শুকনো পাতা পোড়ার গন্ধে। খড়ের ঘরগুলো বাঁকা নড়বড়ে, দেশলাইয়ের বাক্স পায়ের তলায় চেপে যাবার পর ফের সোজা করবার চেষ্টা করলে যেমন হয় তেমনই দেখতে। ফর্সা কাপড় পরা লোক দেখলে এখানকার কুকুর ডাকে। কোমরে ঘুনসি বাঁধা ল্যাংটো ছেলে ভয়ে ঘরের ভেতরে লুকোয়। বাঁশের মাচার ওপরে যে কঙ্কালসা রুগ্ন বুড়োটা ল্যাংটো হয়ে রোদ্দুরে বসে থাকে, সেও উঠে বসতে চেষ্টা করে আদাব করবার জন্য। মেয়েরা কিন্তু একটু অন্যরকম। এর বাড়ির উঠোনে আর ওর বাড়ির পিছনে দিয়ে তো যাওয়ার পথ। ধোদলের হলদে ফুলে ভরা এক চালাটার নিচে যে মেয়েটা তামাক খাচ্ছে, সে না হুকোটা নামায়, না চিরকুট কাপড়খানা সামলে গায়ে দেবার চেষ্টা করে। ইদারা তলার ঝগড়া সেরকমই চলতে থাকে। কেউ ভুক্ষেপও করে না। তেলের বোতল হাতে কুজো বুড়িটা ফিক করে হয়তো জিজ্ঞাসা করে হেসে ফেলতে পারে যে বাবু কোন দিকে যাবেন। এই হলো বাইরের রূপ, কিন্তু বাইরের রূপটাই সব নয়। তাতমা টোলার লোকেরা বলে রোজা, রোজগার, রামায়ণ, এই নিয়েই লোকের জীবন। অসুখে বিসুখে বিপদে আপদে এদের দরকার রোজার। রেজাকে বলে গুণী। রোজগার এদের ঘরামির কাজ আর কুয়োর বালির ছাকার কাজ। জিরানিয়া অধিকাংশ বাড়িরই খোলার চাল, আর প্রত্যেক বাড়িতেই আছে কুয়ো, তাই কোনো রকমে চলে যায়। লেখাপড়া জানে না, কিন্তু রামায়ণের নজির এদের পুরুষের কথায় কথায়, বিশেষ করে মোড়লদের। মেয়েদের না জিজ্ঞেস করতেই তারা বলে গায়ে আছে কেবল পঞ্চায়তি আর পঞ্চায়তি আর পঞ্চায়তি। ঢাঙরতুলির বৃত্তান্ত। ঢাঙরতুলির সঙ্গে তাতমাটুলির ঝগড়া রেষারেষি চিরকাল চলে আসছে। ঢাঙরদের পূর্বপুরুষরা আসলে ওরাও। কবে তারা সাঁওতাল পরগনা থেকে গঙ্গার এপারে আসে কেউ জানে না, তবে সাঁওতাল পরগনার ভাষার সঙ্গে তাদের ভাষার মিল আছে। ঢাঙর ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলবার সময় তারা হিন্দিতে কথা বলে। ঢাঙরদের মধ্যে কয়েক ঘর খ্রিস্টান। অধিকাংশ ঢাঙরই সাহেবদের বাড়ি মালির কাজ করে। যারা মালির কাজ না পায় বা পছন্দ না করে তারা অন্য অন্য কাজকর্ম করে। কুলের ডাল কাটা থেকে আরম্ভ করে মৌচাক কাটা পর্যন্ত কোনো কাজই তাদের আপত্তি নেই। সকলেরই গায়ে অসীম ক্ষমতা, আর কাজে ফাঁকি দেয় না বলে সকলেই তাদের মজুর রাখতে চায়। ঢাঙররা তাতমাদের বলে নোংরা জানোয়ার, তাতমারা ঢাঙরদের বলে বর্বক কিরিস্তান, বোকা খ্রিস্টান। ঢাঙরটুলি পরগনা ধরমপুরে, আর তাতমাটুলির হাভেলি পরগনাতে। রাজা তোডরমল্লের যুগে যখন এই দুটি পরগনা সৃষ্টি হয়, তখনও পরগনা দুটির মধ্যে সীমারেখা ছিল একটি উঁচু রাস্তা। সেটাকে এই যুগে পাকা করে নাম হয়েছে কোশি শিলিগুড়ি রোড। কিন্তু এখন ওই রাস্তা কেবল ধরমপুরে আর হাভেলি পরগনার সীমারেখা মাত্র নয়, তাতমা ও ঢাঙর এই দুটি হৃদয়েরও বিচ্ছেদ রেখা। ছোটোখাটো ব্যাপার নিয়ে তাতমা আর ঢাঙরদের মধ্যে নিত্য ঝগড়া লেগেই আছে। গায়ে পড়ে ঝগড়া আরম্ভ করে তাতমারাই। ঝগড়াটা বেশ বেঁধে যাওয়ার পর পালানোর পথ পায় না,
তবু অভ্যাস যাবে কোথায়। বউকা বাওয়ায় আদি কথা। তাতমাটুলির বড় রাস্তার ধারে আছে একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ। তার নিচে একটি উঁচু মাটির ঢিবি, বেশ করে সিঁদুর মাখানো। ইনি হচ্ছেন তাতমাদের গোসাই। এই গোসাই সম্মুখে পোতা আছে একটি প্রকাণ্ড হাড়িকাঠ। এই জায়গাটার নাম গোসাই থান, লোকে ছোট করে বলে থান। প্রতি বছর ভাই দ্বিতীয়া না তার পরের দিন এই হাড়িকাঠে তেল সিঁদুর পরে একটা নিশান পোতা হয়, আর চাঁদা করে কেনা একটা ভেড়া বলি দেওয়া হয়। এই থানেরই বউকা বাওয়ার আস্তানা। বউকা বাওয়ার আগে কিংবা পরে তাতমাদের মধ্যে আর কেউ সাধু সন্ন্যাসী হয়নি। ছোটবেলায় বউকা আর মার সঙ্গে ভিক্ষা করতে বেরোতো। শহরে গেরস্তদের দোরগোড়ায় খোকা আনুন এই ডাক শুনলেই বাড়ির লোক বলতো, এই রে বোকা মা এসেছে, এখন 2 ঘন্টা চলবে একটানা চিৎকার। দিদিরা ছোট ভাইকে ভয় দেখাতো, কাঁদলেই দেব বোকা মায়ের কাছে ধরিয়ে। সেই বোকা বড় হয়ে তার দাড়ি গোঁফ গজালে হঠাৎ একদিন দেখা গেল যে একটা চিমটে আর একটা ছোট ত্রিশূল নিয়ে সেই গোসাই থানে বসে আছে। পাড়ার লোকে দেখতে এলে বউকা ত্রিশূলটা ইট দিয়ে ঠুকে মাটিটা গেঁথে দিল। সেই দিন থেকে ওই থানারই তার আস্তানা। এতদিনকার বউকা ওই দিন থেকে বউকা বাওয়ার হয়ে গেল। আর কিছুদিন পরের কথা, গোসাই থানের পাশেই পথের ধারে একটা ঝড়ে পড়া পাকুড় গাছ বহুদিন থেকে পড়েছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের জিনিস, কিন্তু তাতমারা নিয়মিত শুকনো গাছটা জ্বালানি কাঠ কেটে নিচ্ছিল। শিকড়ের মোটা কাঠগুলিতে পর্যন্ত তারা গর্ত করে বের করে নিতে ছাড়েনি। পড়েছিল কেবল মোটা গুড়িটা। এত কাত হয়ে পড়া গুড়িটা একদিন সকালে খাড়া দাঁড় করানোর অবস্থা দেখা যায়। আরও দেখা যায় যে বউকা বাওয়ার হাত জোর করে গাছটা চারিদিকে ঘুরছে, আর প্রত্যেক পরিক্রমার পর একবার করে সূর্যদেবকে প্রণাম করছে। লোকে লোকারণ্য হয়ে গেল। রেবন গুনি বলে জিনের কাণ্ড। চশমা পরা সর্বজ্ঞ পেশাকার সাহেব রায় দিলেন, ডিস্ট্রিক্ট বোর্ড পথের ধারে ডাল পুঁতে গাছ লাগায়, সেই জন্য এইসব গাছে ট্যাপরুট নেই। তা না হলে কি এরকম হয়? বিজনবাবু উকিলের কলেজে পড়া ছেলে ফরিদপুরের সূর্যপাশক খেজুর গাছের কথা তোলে। স্কুলের ছেলেরা নিজেদের মধ্যে বলাবলি করে যে নন্তুদা পণ্ডিত হবে না, ও যে কলেজের ভুটানি পড়ে। এইসব ব্যাখ্যা তাতমা ঢাঙরদের মনে ধরেনি। এই দিন থেকে বউকা বাওয়ার পশার প্রতিপত্তি অনেক গুণ বেড়ে যায়। তার নাম ডাক তাতমা টোলার বাইরেও ছড়িয়ে পড়ে। গোসাই থানের বেদির ওপরে তেল সিঁদুরের প্রলেপ আরও পুরু হয়ে উঠতে থাকে। বাওয়ার আস্তানার জন্য লোকে নিজে থেকে খরবাস দড়ি পৌঁছে দেয়। তাতমাদের বিয়ের সময় কন্যাপক্ষ টাকা পায় বরপক্ষের কাছ থেকে। তাতমাটুলির বুড়িরা বলে, আহা, টাকার অভাবে বিয়ে করতে না পেরে বউকাটা সন্ন্যাসী হয়ে গেল। তাতমাদের ছেলের বিয়ে হলে সাহেবদের মতো মা বাপের থেকে আলাদা হয়ে যায়। এই ভয়ে বউকার মা ভিক্ষা জমানো আদলাগুলো একদিনও ছেলের হাতে দেয়নি। বোকা মাই মারা যাওয়ার দিন বউকা যখন নারকেলের মালাই করে তার মুখে জল দিচ্ছিল, তখন সে ছেলের হাতটা বুকে টেনে নিয়ে বলেছিল, অযোধ্যাজিতে গিয়ে থাকিস, সেখানে খুব ভিক্ষে পাওয়া যায়। পিপর অশ্বত্থ গাছ কোনোদিন কাটিস না। ঢাঙরটোলার কর্মাধার্মার নাচ দেখতে যাস না, ওদের মেয়েরা বড় খারাপ। অদৌড়ি খেতে বড় হচ্ছে ইচ্ছা করছে, নারকেলের মালা যেখানে দেখবি তুলে নিস, এটো হয় না। এরপরের কথাগুলো বউকা মায়ের মুখের কাছে কান দিয়ে গিয়েও বুঝতে পারেনি। কেবল শুকনো ঠোঁট দুখানা নাড়তে দেখেছিল। মায়ের আধবোঝা চোখের কোণ থেকে যে জলের ধারা গড়িয়ে পড়েছিল, সেটাকে মুছিয়ে দিয়ে লেঙটের খুঁট খুলে নিয়ে ঠোঁটের কোণের ছোট লাল পিঁপড়েটাকে 2 আঙুল দিয়ে খুঁটে তুলে দূরে ফেলে দিয়েছিল। মেরে ফেলতে মন সরেনি। বাল্যকাণ্ড, ঢোড়াইয়ের জন্ম। বুধিনীর মনে আছে যে ঢোড়ায় যেদিন 5 দিনের, সেদিন টোনে ছিল একটা ভারী তামাশা। আর একদিন আগেই যদি ঢোড়ায় জন্মায়, তাহলেই বুধিনী 6 দিনের দিন স্নান করে তামাশা দেখতে যেতে পারে। কিন্তু তা ওর বলাতে থাকবে কেন? কেবল খাও, রসুন, গুড়, আদা বাটা একসঙ্গে সেদ্ধ করে সেইটা তেলে ভেজে। মরণ! বুধিনী কাঁদতে বসে। ওর স্বামীটা ভারী ভালো মানুষ। অন্য তাতমারা বলে হাবাগোবা, তাই রোজগার কম। বুধিনীর নিজের রোজগার আছে বলেই চলে যায় কোনো রকমে। তার স্বামীকে দিয়ে তাতমার দল চাল ছাইবার সময় খাপড়া বওয়ার খাপড়ার ঝুড়ি নিয়ে মইয়া চড়ার, পৌষে মাঘে কুড়ো পরিষ্কার করতে হলে তাকেই জলের ভেতরে বেশিক্ষণ কাজ করায়। বুধিনীকে কাঁদতে থেকে বলে, তা এখন কাঁদতে বসলি কেন? ছেলেটার দিকেও দেখ, ঘাড় কাত করে রয়েছে কেন? তোর জন্য আবার 2 পয়সার মুসুরির ডাল কিনে আনতে হবে। কি গরম মুসুর ডাল না?
তার স্বামী কোনোদিন মুসুর ডাল খায় না, সে কেন কোনো তৎমাই খায় না। অত গরম জিনিস খেলে গায়ে কুষ্ঠ হয়ে যাবে সেই ভয়ে। খালি খাবে মেয়েরা, ছেলেপিলে হওয়ার পর কয়েকদিন, তখনই ওদের শরীরের রস শুকানোর দরকার, সেই জন্য। বুধনি বলে, হ্যাঁ, খেলেই যে গরম আগুন জ্বলে জ্বলে গায়ে। আমি তামাশা দেখে এসে তোকে সব বলবো, বুঝলি, কাঁদিস না। সেদিন টোন থেকে বাড়ি ফিরবার সময় ঢোড়াইয়ের বাপের বুক দূর করে ভয়ে। 2 পয়সা ছিল তার কাছে, তামাশায় গিয়ে সে তাই দিয়ে 1 পয়সায় 1 পাকিট বাত্তিমার কিনেছে, আর 1 পয়সায় খায়নি। বাড়ি গিয়ে এখন কি বলবে বুধনির কাছে, মুসুর ডালের সম্বন্ধে কি বলবে, সেই কথা সে ভাবতে ভাবতে বাড়ি ফেরে। যত বোকা তাকে সকলে ভাবে সে তত বোকা নয়। সে আর দোকান খোলা রাখবে? ওই রাজার দরবারে জুলুস দেখা ছেড়ে দিয়ে এই কথা বলতে বলতে সে বাড়ি ঢোকে। বুধনি অনেকক্ষণ থেকে তারই অপেক্ষা করছিল তামাশার খবর শোনবার জন্য। কার? কপিল রাজার নাকি? কপিল রেজা কুলে জঙ্গলে ঠিকাদার, লার ব্যবসা করে, তাকেই সকলে বলে কপিল রাজা। না রে না, ও ওলায়েত বিলাতের রাজার। তার কাছে কলস্টর সাহেব দারোগা পর্যন্ত থরথর। দরবার কথাটা ঠিক মানে ঢোড়াইয়ের বাপ নিজেই বুঝতে পারেনি। মনে মনে আন্দাজ করেছে যে বোধহয় এই মিছিলটারই নাম দরবার। পাছে বুধনি এই কথাটার মানে জিজ্ঞেস করে, সেই ভয়ে তাড়াতাড়ি জৌলুসের হাতি ঘোড়া উটের কথা বলতে আরম্ভ করে। সে কি বড় বড় হাতি, সোনা কুর্তা পরানো, ইয়া বড় বড় দাঁত, চাঁদি দিয়ে ঢাকা। সে যে কত চাঁদি, তা দিয়ে যে কত ঘুনসি হতে পারে তার ঠিকানা নাই। একটা হাতি ছিল, সেটার আবার একটা দাঁত এই ছোট্ট কুদুর মতো। উটগুলো চলেছে টিম টাম সামনে পেছনে, ঠিক খোড়া চতুরিটার মতো চলার ধরন। হাতির পিঠে চাঁদির হাউদাই কলস্টর সাহেব, আর একটাই বুধনগরের কুমাররা। আরও কত সাহেব, কত হাকিম, কে সব কেউ তো চিনি ছাই। সাদা ঘোড়ার পিঠে ভাই চেয়ারম্যান সাহেব, কি তেজি ঘোড়া, টকস, কি চাল ঘোড়ার। তার কাছে যায় কার সাধ্যি। 36 বাবুর দোকানের বারান্দায় বাঙালি মাইজিদের মিছিলে দেখবার জন্য চিক টাঙিয়ে দিয়েছিল। ঘোড়াটা তার 4 পা তুলে দিতে চায় সেই চিকের ওপর, ইয়া তালের মতো বড় বড় খুর। বুধনি আটকে ওঠে ভয়ে, গে মাইয়া, তাই নাকি? আরও কত তামাশার খবর বুধনি শোনে, তার দুঃখের সীমা নেই। উট আর কলেস্টর সাহেব দেখা তার পোড়া কপালে রামচি দেন নাই, সে আর কার দোষ দেবে। ছেলেটা কেঁদে ওঠে। ঢোড়াইয়ের বাপ ব্যস্ত হয়ে পড়ে, নে দুধ দে, অমন করে তুলিস না, ঘাড় মটকে যাবে বিলি বাচ্চাটার। তারপর ওই বিলি বাচ্চাটা ঢোড়াইয়ের দিকে মাথা নেড়ে হাততালি দেয়। এ নুনু ও খোকন, এতগুলো ভাত খাবে? বকরি চড়াওগে, ছাগল চড়াবে? এত ভাত খাওগে, বকরি চড়াওগে, এত ভাত খাওগে, বকরি চড়াওগে। ছেলেকে দুধ দিতে গর্বে বুধনির বুক ভরে ওঠে। ছেলে পাগল, লোকটার আদর করা দেখে হাসি আসে। তোমার বিলি বাচ্চা কি এখন শুনতে শিখেছে? এখনো আলোর দিকে তাকায় না, ওকে হাততালি দিয়ে আদর হচ্ছে। পাগল নাকি? ঢোড়াইয়ের বাপ বেঁচে গিয়েছে আজ খুব। তামাশার গল্প আর ছেলে সামলানোর তাহলে মুসুরির ডাল না আনার কথা চাপা পড়ে যায়, কিন্তু তার মনের মধ্যে খচখচ করে। ছেলের তাকত মায়ের দুধে, আর মায়ের দুধ হয় মুসুর ডালে। খানিক পরে মহতি গিন্নি আসেন প্রসূতির তদারক করতে। হাজার হোক ছেলে মানুষ তো বুধনি, মা হলে কি হয়, পেটে থেকে পড়েই কি লোকে আতুর ঘরের বিধান শিখে যাবে? কাল স্নান করার দিন, মতগিন্নি না দেখাশোনা করলে পাড়ার আর কার গরজ পড়েছে বলো? মহতগিন্নি হওয়ার ঝক্কি তো কম নয়। এসেই প্রথমে জিজ্ঞাসা করলেন বুধনিকে, মুসুর ডালে রসুন ফোড়ন দিয়েছিলে না আদা ফোড়ন? দোকান বন্ধ ছিল, কে বলল তোমার পুরুষ? আমি নিজের চোখে দেখে এলাম, খোলা রয়েছে। দেখে আসা কেন, আমি নুন কিনে এনেছি। তারপর চলে মহতগিন্নির গালাগালি ঢোড়াইয়ের বাপকে। বুধনিও সঙ্গে সঙ্গে রসাব দেয়। পাড়ার অন্য কোনো বয়স্ক পুরুষ কেমনভাবে বকতে মহতগিন্নি নিশ্চয়ই পারতেন না, কিন্তু এ মানুষকে সবাই বকতে পারে। তারপর মহতগিন্নি চলে গেলে ওই পুরুষের ওপর কি রাগ করা থাকা যায়? লোকের ঠাট্টাটা পর্যন্ত বোঝে না এ মানুষ। না হলে কাল হ্যাঁ করে হাসতে হাসতে আমাকে খবর দেওয়া হলো যে রাতিয়া ছুরিদার রসিকতা করে জিজ্ঞেস করেছে ওকে যে ছেলের রং মকসুদন বাবুর গায়ের রঙের মতন হয়েছে নাকি। বুধনির বৈধব্য ও পুনর্বিবাহ। ঢোড়াই হয়েছিল বেশ মোটাসোটা, রংটা কালো না, মাজা গোছের।
তাতমারা বলে গরমের রং। তার বাপ সন্ধ্যায় কাজ থেকে এসে ছেলে কোলে নিয়ে বসতো। ছেলে হওয়ার পর থেকে সে রাতে পাড়ার ভজনের দলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তাই নিয়ে পাড়ার লোকের কত ঠাট্টা। বুধিনী উনুনের ধারে উঠোনে বসে, সে বসে দরজা ঝাপের পাশে ছেলে কোলে নিয়ে বুধিনীর সঙ্গে গল্প করত। বকর হাট্টা আ আ, বরদ বাট্টা আ আ, সোজা পাঠা আ আ, ছাগলের হাট, বলদের চলার পথ, শুয়ে পড়ো জোয়ান, ঘুম পাড়েনি, গান শুনতে শুনতে ছোট্ট ঢোড়ায় ঘুমিয়ে পড়েছে বাপের কোলে। বুঝলি বুঝনি, এ ছোড়া বড় হয়ে আমার বংশের নাম রাখবে। একে লেখাপড়া শেখাবো চিমনি বাজারে বুড়হা গুরজির কাছে। রামায়ণ পড়তে শেখাবো, পাড়ার 10 জনকে রামায়ণ পড়ে শোনাবে। ঢাঙরটুলি মরগামা, কত দূর দূর থেকে লোক আসবে ওর কাছে খাজনা রসিদ পড়াতে। ভারী তেজ ছোড়াটার, দেখিস না এ বয়সে কোলে নিলে ছোট ছোট আঙুল দিয়ে খাবলে ধরতে চায় আমার কান আর নাক। ঘুমন্ত ছেলের গাল দুটো টিপে দিয়ে জিজ্ঞেস করে, ওনা মাসি ধং গুরুজি পড় থং, কিরে পড়বি? পড়ে টোরে খোকন আমার ভিরুজ্ঞ ও তহসিলদারের মতো জজ সাহেবের পাশে কুস্তিতে বসে শেষশ্রী দায়রাকোটের এসেস করবে। আমার শেষর সাহেব ঘুমোলো, আমার শেষর সাহেব ঘুমিয়েছে, নে বুধনি চাটাইটা ঝেড়ে ওকে শুইয়ে দে। কিন্তু এত সুখ বুধনি সইল না। সেই যেবার কলেস্টার সাহেব জিরানিয়ার হাওয়া গাড়ি আনলেন প্রথম, সেই বাড়ি ঢোড়াইয়ের বাপ মারা যায়। ঢোড়াই তখন বছর দেড়েকের হবে। শহরে দেহাতে তাতমাটুলিতে বিশ্বব্রহ্মাণ্ডেও তামাম হল্লা। কলেস্টার সাহেব হাওয়া গাড়ি এনেছেন অনেক টাকা দিয়ে। আপনা থেকে চলবে বিনা ঘোড়কে, পানিতে আর হাওয়ায় চলবে। আজ প্রথম চলবে হাওয়ার গাড়ি। কলেস্টার সাহেব যাবেন চাঁদমারির মাঠে। সেখানে সাহেবরা ফৌজের উর্দি পরে বন্দুক চালানো শেখে। দমাদ্দম দমাদ্দম, বড়া নিশানা ঠিক কলেস্টারের হাতের। তা ধারল মালি বড়কা বুদ্ধ বলে যে মেম সাহেবের হাতে পেয়ালা রেখে নাকি গুলি মেরে চুরচুর করে দেয়। চাঁদমারির মাঠে কাউকে যেতে দেয় না, ওটা পরে সাহেব পাড়ায়। কেউ গেলে আর দেখতে হচ্ছে না। সোজা হিসাব 9 2 11, 9 আর 2 11, একেবারে সিধা ফাটক। তাই লোকে কাতারে কাতারে দাঁড়িয়েছিল কামদাহার রোডের দুপাশে হাওয়া গাড়ি দেখবার জন্য। ঢোড়াইয়ের বাপের হয়েছিল জ্বর কদিন থেকে, নিশ্চয় পেয়ারা খেয়ে, কেননা সেটা বাতাবি লেবুর সময় নয়। জ্বর কি জন্য হয় তা তাতমাদের বলে দিতে হবে না, সবাই জানে। আশ্বিনের পর জ্বর হয় পাতালেবু খেয়ে, আর আশ্বিনের আগে জ্বর হয় পেয়ারা খেয়ে। কলেস্টার কখন যাবেন চাঁদমারির মাঠে তা কেউ জানে না। সেই জন্য সকাল থেকে ঢোড়াইয়ের বাপ দাঁড়িয়েছিল রোদ্দুরে হাওয়া গাড়ি দেখবার জন্য। ভয় ভয় করছিল জিনে। সকলে কলের ভিতর থেকে গাড়ি চালাচ্ছে সে ভেবে নয়, এত বোকা সে নয়। ওইসব ছেলেপিলেরা ভাবুক, তা হয় দেহাতি ভূতরা ভাবুক, সে ঠিকই জানে যে হাওয়া গাড়ি চলে পানি আর হাওয়াতে। তবে তার ভয় করছিল যে গাড়িটা আবার তার গায়ের উপরে এসে না পড়ে। কলকবজার কম্ম বলা তো যায় না। ওই আসছে আসছে, শব্দ হচ্ছে রেলগাড়ির মতো। কেমন দেখতে কিছুই বোঝা যায় না, কেবল ধুলো। না ধুলো কেন হবে, ধোঁয়া, ধোঁয়ার ধোঁয়াক্কার আওয়াজ বন্ধ হয়ে যায় হঠাৎ। হাওয়া গাড়ির দপ করে আগুন জ্বলে ওঠে, প্রথমে অল্প, তারপর হঠাৎ দাও দাও করে। কি হয়ে গেল হাওয়া গাড়ির? হাওয়া আর পানির গাড়ি আগুন হয়ে গেল। অধিকাংশ লোকেই যেদিকে পারে পালাচ্ছে, কেউ আগুনের দিকে এগিয়ে যায়। জ্বরগে ঢোড়ার বাপ পালাতে আর পারে না। ধুকতে ধুকতে আর হাঁপাতে হাঁপাতে বাড়ি যখন পৌঁছায় তখন ঢোড়ায় ঘুমাচ্ছে। বুধিনী আসছে জল নিয়ে ফৌজি ইদালা থেকে। ফৌজের লোকদের কোশি শিলিগুড়ি রোড দিয়ে মার্চ করে যাওয়ার সময় দরকার লাগবে বলে এই ইদারাগুলো পথের ধারে ধারে বানানো হয়েছিল এক সময়। আগে ইদারাতলার হল্লা হয়ে গিয়েছে যে পানি ছিল না বলে হাওয়া গাড়ি জ্বলেছে। তাই বুধিনী হাঁকু পাকু করতে করতে এসেছে খুঁটিয়ে আসল খবর নেওয়ার জন্য পুরুখের কাছ থেকে। মাইগে এ আবার কি? এসে পুরুখ চাটাইয়ার ওপর শুয়ে কাতরাচ্ছে, চোখ দুটো লাল শিমুল ফুলের মতো, গা পুড়ে যাচ্ছে, কলসি ভরা জল খেতে চায়। খাও আরো পেয়ারা। বাপের কাতারানির চোটে ঢোড়ায় ওঠে। এদিকে বাপ চেঁচায়, ওদিকে ঢোড়ায় চেঁচায়। বাপে বেটায় চমৎকার। তারপর কদিন জ্বরে বেহুশ, ঝাড়ফুঁক, টুকটাক, জড়িবুটি, টোটকা টাটকি অনেক হলো, কিছুতেই কিছু নয়। জ্বরে ঘোরে গজর 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 কি সব বলে, কখনো বোঝা যায় কখনো বা যায় না। কখনো ঢোড়াই, কখনো শেষর সাহেব, কখনো হাওয়া গাড়ি। কদিনে কি টানাপোড়েনই না গিয়েছে বুধিনীর। তারপর তো শেষই হয়ে গেল সব।
একটা পয়সা নেই ঘরে, কিছুদিন আগে থেকে রোজগার বন্ধ ছিল জ্বরের জন্য। বুড়ো নুনলাল তখন মহতি, সে ছিল মহতোর মতো মহতি। পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেবার তার নাকি এখতিয়ারি ছিল। সে পঞ্চায়েতের জমা টাকা থেকে ১-১০ টাকা আনা খরচ করে নাপিত ঘাট ক্রিয়াকর্ম সব করিয়ে দেয়। ১.৫ বছরে ঢোড়ায় মাথা ন্যাড়া হাসে, আর গা শুদ্ধ লোকের ন্যাড়া মাথা দেখে চেনা মুখ কেউ চিনতে পারে না। বুধনি কপালের মেটে সিঁদুর দিয়ে আঁকা চাঁদটা মুছে বিনিয়ে বিনিয়ে কাঁদে। অভ্যাস মতো মহতো বলে, স্মৃতিজল পাবক গগন সীমারা, পঞ্চরচিত অতি অধম শরীরা। ওঠো বুধনি, এখানে বসে বসে কাঁদলেই কি চলবে? কোলে ছেলেটার কথাও তো ভাববি। বুধনি বিধবা ছিল প্রায় বছর ১.৫। বর্ষা নামলেই শুকনো বকরহাট্টার মাঠ নতুন ঘাসে সবুজ হয়ে যায়। এরপর মাস কয়েক বুধনি ঘাস বিক্রি করে টৌনে, অঘ্রাণে যায় ধান কাটতে পুবে, মাঘ মাসে বুনো কুল, ফাগুন চোতে শিমুল তুলো আর কচি আম বাবু ভাইদের বাড়ি বিক্রি করে। এ দিয়ে পেট চালানো বড় শক্ত, অন্য কোনো রকম মজুরি করার তৎমা মেয়েদের বারণ। তার ওপর ঢোড়াইটাও আবার ভাত খেতে শিখলো। আস্তে আস্তে দুটো পেট চালাতে বড় মেহনত করতে হয়, তাও চলে না। বাবু ভাইরা আনাগোনা আরম্ভ করলে বাবুলাল ঘোরাঘুরি করে তার বাড়িতে। পাড়াপড়শি নায়েব মাহাতো সবাই খোঁটা দেয়, মেয়ে মানুষ আবার বিধবা থাকবে কি? বুদ্ধিনীয় ভাবে যদি অন্যের পয়সায় নিতে হয় তবে বয়স থাকতে তাকে বিয়ে করাই ভালো। তার বয়সও ছিল, আর সিঁদুর লাগানোর শখ যে ছিল না তা নয়। বাবুলালটা আবার এরই মধ্যে ডিস্ট্রিবোর্ডে ভাই চেয়ারম্যান সাহেবের চাপরাশির কাজ পেয়ে গেল। লোকটা বড় হিসেবি, সে নিজের বিড়িতে একসঙ্গে দুটোর বেশি টান দেন না, তারপরে নিবিয়ে কানে গুজে রাখে। বুধনিকে সে বিয়ে করতে চায়, কিন্তু ৩ বছর ঢোড়ায় ভার নিতে চায় না। চুমৌনা করতে ইচ্ছা হয় না, না করতে ইচ্ছে হয় করো না, তা বলে পরের ছেলের ভার নিচ্ছি না। অনেক গড়িমসি করার পর বুধনি মন ঠিক করে ফেলে। একদিন সকালবেলায় গোসাই থানে বোকা বাওয়ার পায়ের কাছে ছেলেটাকে ধপ করে নামায়, কিছুক্ষণ কান্নাকাটি করে নিজের দুঃখের কথা বলে, তারপর ঢোড়াইকে ওইখানে রেখে বাবুলালের বাড়ি চলে যায়। ঢোড়াই তখন আঙুল চোষা ভুলে বাওয়ার ত্রিশূলটা নিয়ে খেলা করছে। বাওয়া দেখে যে তার গাভীর নাভিকুণ্ডের ওপর ৩টে রেখা পড়েছে, ঠিক বালক শ্রীরামচন্দ্রজির যেমন ছিল। বস্ত্র লাভের উপেক্ষান। বুধনিকে বউকা বাওয়া দোষ দেয়নি, পাড়ার লোকেও দেয়নি, করতই বা কি বেচারি? বিয়ে বিধবাকে করলেই হবে যদি ছেলেপিলে হবার বয়স না গিয়ে থাকে। রইল ছেলের কথা, এখন বাবুলাল খাওয়াতে রাজি না, তা বুধনি কি করবে? মাকে ছেড়ে ছেলেটা কান্নাকাটি বিশেষ করেনি। প্রথম যখন তখন মার কাছে পালিয়ে যেত। বাবুলাল বাড়িতে থাকলে বিরক্ত হয়ে ওঠে, তখন বুধনি কোলে করে ঢোড়াইকে থানে পৌঁছে দিয়ে যায়। দিন কয়েকের মধ্যে ছেলেটা বুঝে গেল যে দুপুরবেলা বাবুলাল থাকে না বাড়িতে, কিন্তু এই দুপুরবেলায় বুধনির কাছে যাওয়ার অভ্যাসও ২-৩ মাসের মধ্যে আস্তে আস্তে কেটে যায়। ও যে ওখানে অবাঞ্ছিত সেটা বোঝে না, বন্ধুদের সঙ্গে খেলার টানে বলা শক্ত। ছেলেরা কান্নাকাটি করে না, তবে দিন দিন রোগা হয়ে যায়। বাওয়া ব্যস্ত হয়ে ওঠে, দিব্যি দামাল ছেলে ছিল। একজন পশ্চিমা ফৌজের লোক বহুদিন আগে চাকরিতে ইস্তফা দিয়ে না পেনশন নিয়ে জিরিয়ানিয়ার বাজারে একটা রামজির মন্দির বানিয়েছিলেন। সেই যুগে তাকে লোকে বলতো মিলিটারি বাওয়া। তার একটা পোষা চিতাবাঘ ছিল, তারই হাতে নাকি মিলিটারি বাওয়ার প্রাণ যায়। মন্দিরের উঠোনে তার বাঁধানো সমাধিস্থ আছে, আর এই মন্দিরের নাম হয়ে যায় মিলিটারি ঠাকুরবাড়ি। বউকা বাওয়া রোজ যেত মিলিটারি ঠাকুরবাড়িতে, নামে নারায়ণ শুনতে, আসলে গাঁজা খেতে। বাবা দেখে যে ঢোড়ায় রোগা হয়ে যাচ্ছে, পাজেরার হাড়গুলো গোনা যাচ্ছে। এই মায়ে খেদানো বাপ মরা ছেলেটি রামজি দিয়েছেন তার কাছে, এখন তার মনে কি আছে কে জানে। রোগটা জানা রোগ, সবই জানে যে ছেলেটা হয়েছে বাই উখড়ানোর রোগ। এ রোগ পাতা শিকড়ে কিছু উপকার হয় না, তবে দুধে হয়। দুধ তো বাবু ভাইদের জন্য, তারা রাজা লোক, পরমাত্মা তাদের দুধ খাবার সামর্থ্য দিয়েছে। তবে বাই উখড়োলে শুশনির শাকটাও বেশ উপকার করে। ভাত আর শুশনির শাক দুবেলা, না হয় শুশনির শাক আর কাঁচা চিড়ে না ভিজিয়ে। মুড়ি খবরদার না, পেট খারাপ করে মুড়ি, আর ঘর খারাপ করে বুড়ি।
ভাবতে ভাবতে বাবার মাথায় এক বুদ্ধি খেলে। ঢোড়াইকে একটু দুধ টুধ খাওয়ায় এক উপায় করে দেখলে হয়। সে ঢোড়াইকে সঙ্গে করে নিয়ে যায় মিলিটারি ঠাকুরবাড়িতে। 1 মিনিটের মধ্যে ঢোড়াই মহন্তজির সঙ্গে আলাপ জমিয়ে নেয়। ল্যাংটা ঢোড়াইকে চিমটেটা দেখিয়ে মহাত্মাজি বলেন, খবরদার পিসাব করো না এখানে। এই হাড় জিলজিলে ছোড়া কোথায় একটু ভয় পাবে তা না। খলখল করে হাসে। সেই দিন থেকে রামায়ণ শুনলে ঢোড়াইয়ের পাকা প্রসাদী ভোগের প্রসাদ মঞ্জুরি হয়ে যায়। এতেই বাই উকড়োনোর অসুখের হাত থেকে ছোড়াটার জান বেঁচে যায়। না না, এতে বাবার কিছু কৃতিত্ব নেই। যিনি পাঠিয়েছিলেন ঢোড়াইকে তার কাছে, তিনি ছেলেটাকে প্রসাদ দিচ্ছেন। তারই কৃপাতে এ ছেলে বেঁচে পড়তে থাকলে সে বাবার উপযুক্ত চেলা হবে। আবছা স্বপ্নরাজ্যে বাবার চোখের সম্মুখে ভেসে ওঠে। গোসাই থানে প্রকাণ্ড মন্দির হয়েছে। মিলিটারি ঠাকুরবাড়ি চাইতেও বড় বড় নৈবেদ্যের থালা মন্দিরের মতো করে চিনি আর সুপাকার করে পেয়ারা সাজানো। ঢোড়াইকে ওই থানের পূজারি করে না। পূজারি কেন হবে? মহন্তের চাদর দিয়ে সে চলে গিয়েছে অযোধ্যাজি। কারু কাহ মুখ এক প্রশংসা, মাত্র একটা মুখ, তাও কথা বলতে পারি না। তা দিয়ে তোমার আর কতটুকু প্রশংসা করতে পারি রামজি? তোমার কৃপা না হলে যেদিন মহন্তজি সরকারকে লড়াইয়ে জেতাবার জন্য যজ্ঞ করলেন মিলিটারি ঠাকুর বাড়িতে, সেদিন ঢোড়াইকে নিজের সামনে বসে পুরি হালুয়া খাওয়ালেন, যত খেতে পারে। সে কি হালুয়া! ঘিয়ে জবজবে জবজব জবজব। যত না ঘি আগুনে ঢালা হয়েছিল তার চাইতেও বোধহয় বেশি ঢালা হয়েছিল হালুয়ার প্রসাদে। চারদিক থেকে সকলে ঢোড়াইয়ের খাওয়া দেখছে। ঢোড়াইয়ের কেমন যেন লজ্জা করে। মহন্তজি ঢোড়াইয়ের পাতে একখানা পুরি দেখিয়ে বউকা বাউয়াকে বোঝান যে পুরীর মোটা দিকটা এমন কড়া করে কোথাও ভাজে না, কোনো ভোজে না। এ হচ্ছে সীতারামের খাওয়ার জন্য, একে কি ফাঁকি দেওয়া চলে? তারপর মহন্তজি বাওয়াকে কড়া পুরীর প্রসাদ চাখানোর জন্য বড় চেলাকে হুকুম দেন। ঢোড়াই আর বাওয়ার চোখাচোখি হয়। বাওয়ার মনে হয় যে ওই একরত্তি ছোড়াটা যেন বুঝেছে যে বাওরা যে পুরি পেলো খেতে। সেটা মহাত্মজির সঙ্গে ঢোড়াইয়ের এত আলাপ, সেই জন্য হয়তো এটা বাওয়ার ভুল। কিন্তু সেদিন বাড়ি ফিরবার সময় মহন্তজি যখন বাওয়াকে একখানা কাপড় দিলেন ছিঁড়ে লঙট আর গামছা করবার জন্য, তখন ঢোড়াইয়ের কি কান্না! কাপড়খানা যেন তারই পাওয়ার কথা ছিল। এসডিও সাহেব এসেছিলেন যজ্ঞ দেখতে সকালবেলায়। তিনি খুশি হয়ে মিলিটারি ঠাকুরবাড়িতে যজ্ঞের জন্য 3 জোড়া লাট্টুমার রৈলি অর্থাৎ লাট্টুমার্কার র্যালি বাদার্সের কাপড় সরকারি খাজনা থেকে দেন। তারই একখানা মহন্তজিকে বাবা দিয়েছিল। ঢোড়াই কান্না থামে না। বাবা বুঝোই তোর জন্যই তো নিয়ে যাচ্ছি, তোকে তো দিয়েছেন মহাত্মজি। না, আমি আর কোনোদিন যাব না রামায়ণ শুনতে। আমাকে দিলে বড় কাপড় দেবে কেন? বাবুলাল ওই কাপড় দেখে বলে, বাবা তুমি পড়তে ল্যাঙর, তুমি এ পাড়ওয়ালা কাপড় নিয়ে করবে কি? সরকার গিরানির দোকান আছে না, সেখান থেকে হাকিম বাঙালিবাবু আর চাপরাশিদের সস্তায় কাপড় চাল দেয়। সেখান থেকে আমি পেয়েছি খুব ভালো মার্কিন। যা পইনি 8 আনা করে 550 নম্বর থেকেও ভালো জিনিস, 5 গজ, তাই দিচ্ছি তোমাকে। এ ধুতি আমাকে দাও। বাবা খুশি। তা না হলে অত বড় কাপড় কি ঢোড়াই পরতে পারে? এই মার্কিন ছিঁড়ে ঢোড়াইয়ের প্রথম কাপড় হয়। ল্যাঙট ছাড়া 14 বছর বয়স পর্যন্ত সে কাপড়খানায় দেখেছে। বাবা আবার কাপড়খানা নিয়ে যায় পাক্কির ধারের কপিল রাজার বাড়িতে। কুলের ডালের পোকা থেকে গালার খুঁটে তৈরি করে চালান দিল কপিল রাজা। তার উঠোনের গামলায় থাকে লাল রং গোলা, তাই দিয়ে বাবা ঢোড়াই ধুতি রং করে দেয়। এ ধুতি কোনো রকমে কোমরে বেঁধে ঢোড়ায় পাড়াশুদ্ধ লোক সকলকে দেখিয়ে আসে। মিলিটারি ঠাকুরবাড়িতে মহন্তজি দিয়েছে তাকে। কেউ বুঝুক আর না বুঝুক, সে সকলকে বোঝাতে চায় যে মহাত্মাজি এ কাপড় বাবাকে দেয়নি। 5 বছর তো বয়স হবে, কিন্তু তখনই সে কারোর কাছে ছোট হতে চায় না, বাবার কাছে পর্যন্ত না। তবে বাবু ভাইয়েরা বড় আদমি, তাদের দেখলেই আদর করতে হবে, আর সাহেব দেখলে কাছাকাছি থাকতে নেই। এই তাতমাটুলির সব ছেলেই জানে, এর মধ্যে ছোট হওয়ার প্রশ্ন নেই। ঢোড়াইয়ের ইচ্ছে যে কাপড়খানা পরে থাকে তার কোনো বন্ধুর কাপড় নেই, ওই কাপড়খানা দেখিয়ে তাদের চেয়ে একটু বড় হয়। কিন্তু বাবা কিছুতেই তাকে কাপড়খানা পরতে দেবে না, তুলে রেখে দেবে। লাল কাপড় পরে ভিক্ষা চাইতে গেলে লোকে এক মুঠো চাল দেবে না। এ কাপড় পরে দেখতে যেতে হয় তামাশা, মেলা, মহরমের দুলদুল ঘোড়া। তবুও হারামজাদা ছেলেটা মুখ গোছ করে বসে থাকবে। ঢোড়াইকে ভয় দেখানোর জন্য বাবা চিমটে ওঠায়। ঢোড়াইয়ের মায়ের সন্তান সম্ভাবনা বিবরণ।
ছোড়াটা বুধিনীর কাছে যেতে চায় না, এর জন্য বাবা বুধিনীকে দোষ দেয় না। বাবা যতদূর জানে বুধিনী কোনোদিন ঢোড়াইকে হতশ্রদ্ধা করেনি, করবে কি করে, নিজে পেটে ধরেছে যে। আর একটা চৌমন্না করেছে বলে কি নিজের নারীর সম্বন্ধটা ধুয়ে মুছে সাফ করে দিতে পারে? তা হয় না, তা হয় না। রামজি তেমন করে মানুষ গড়েননি। সময়ের অসময় বুধিনী ঢোড়াইয়ের জন্য করেছে বই কি। ওই যখন জার্মানওয়ালা রথ তারা হয়ে আকাশে ছুটে যেত, সে রথ কোথায় নামে কি করে কেউ বলতে পারে না। বাবা অবশ্য সেই রথ দেখেনি, তবে তার চাকার কালো দাগ কচুর পাতার ওপর তাতমাটুলির সবাই দেখেছে। সেই সময় বুধিনী কতদিন বাবুলালকে লুকিয়ে ঢোড়াইকে ভাত খাইয়েছে। তখন চালের দাম উঠেছে 2 আনার বাদশের। ওই আক্রাগন্ডার দিনে ভিক্ষা দিতে কজন, সে সাধুকেই হোক আর সন্তানকেই হোক। তখন অফসর আদমিদের সরকারি দোকান থেকে সস্তায় চাল দিত। বাবুলালের বাড়িতে সেই জন্য চালের অভাব ছিল না। তখন যদি বুধিনী ঢোড়াইকে লুকিয়ে চুরিয়ে না খেয়ে দিত, তাহলে সাধ্যি কি বাবার সে সময় ওই ছেলে মানুষ করা। সে সময় অতটুকু ছেলে রামায়ণের চোপই গিয়ে ভিক মাংলেও টোনের কোনো গেরস্ত ওর হস্ত করতো না। আর কেবল খানও কেন, ঢোড়াইয়ের ওপর বুধিনীর প্যানের টান বাবা আরও একদিন দেখেছে, মিছে বলবে না। পাড়ার মেয়েরা যে যা বলুক, বাবা নিজে চোখে সাক্ষী। আর সাক্ষী ভূপলাল সোনারের নাও মনে থাকতে পারে। সে রাজা আদমি, তার গাহকির ভরমার। ঢোড়াই তখন 5-6 সালের হবে। বাবুলাল গিয়েছে ভাই চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেহাতে দিন কয়েকের জন্য। বুধিনীর তখন দুখিয়া পেটে। এমনি তো বাবুলাল বউকে বাড়ির কাজ করতে দেয় না, ইজ্জতবালা আদমি সে। তাই বুধিনী সেই ফাঁকে 7 আনা পয়সা রোজগার করেছিল লগা দিয়ে শিমুল ফল পেরে। সঙ্গে সঙ্গে ফাটিয়ে সেই ভিজেতি মূল তুলো বেচেছিল কিরানি বাবুর জানানার কাছে। কিরানি বাবু বাবুলালের অফিসের মালিক। বুধিনীর ভারী ইচ্ছা ঢোড়াইকে চাঁদির জেবর দেয়। কোনো দিন তো কিছু দেয়নি। বুধিনী বাবাকে বলে, দাও বাবা একটা চাঁদির সিক্কি কিনে ভূপলাল শিক্ষার দোকান থেকে ঢোড়াইয়ের ঘুণসিতে দেবার জন্য। বাবারই ভারী আনন্দ হয় কথাটা শুনে, একটু ভয়ও করে। চাঁদির ঘুণসিটা ল্যাঙটের তলায় ঢেকে রাখতে হবে ঢাঙরেরই, না হলে ভিক্ষে জুটবে না। বাবার সেদিনকার কথা সব মনে আছে। তার ঢোঙের গয়না পাবে, আর তার মনে থাকবে না সেদিনকার কথা। সেদিন বাবার আর ঢোড়াই মিলিটি ঠাকুরবাড়ি থেকে রামায়ণ সেরে যখন ভূপলাল সোনারের দোকানে আসে, তখন বুধিনী সেইখানে তাদের জন্য অপেক্ষা করছে। এত লোকের মধ্যে ঢোড়াইকে কোলে টেনে নিয়েছিল। সেদিন শ্যাকরার সঙ্গে কথা বলার সময় শ্যাকরার দোকানের সিঁড়ির ওপর বুধিনী ওকে একটা বিড়িও ধরিয়ে দিয়েছিল। ও ছোড়া তখনও কাশে। ভূপলাল সোনার তো শুনেই আগুন। ভারী আদমি, বড়লোক, তার কথায় ঝাঁজ থাকবে না। সে বলে, সিকির দামই তো হলো না আনা, তার ওপর শালা পুলিশের নজর বাঁচিয়ে দিতে হবে। বুধিনী ভয় পেয়ে বলে যে সে ঘুণসি করলে যদি পুলিশ ধরে তবে অন্য কিছু করে দাও সিকি দিয়ে। ভূপলাল হুঙ্কার দিয়ে ওঠে, জাহিল অরাত, কিছু বুঝবে না কথাটা। আরে করে দাও, আমার কাছে সোজা কথা, 7 আনায় হবে না। সিকির ওপর আবার ছেদা করার মেহনত না আছে। সে অন্য খদ্দেরের সঙ্গে কথা আরম্ভ করে। তখন আর কি করা যায়। বাবা বুধিনী নিয়ে যায় 36 বাবুর দোকানে সওদা করতে। ওই পুরো 7 আনা খরচ করে বুধিনী সেদিন থেকে কেনে কচরৌটি পেটের ছেলের জন্য। এর 1.5-2 মাস পরে দুখিয়া আসে ওর কোলে। বাবারে সেদিন কি দুঃখই না হয়েছিল। অমন একটা গয়না ছেলেটা পেতে পেল না। রাগ করবে সে কার ওপর? ভূপলাল সোনার অন্যায় কিছু বলেনি, বুধিনীকেই বা কি বলা যায়। 1.5 মাস পরেই কাজল লতাটার দরকার, ওর নিজের কামানো পয়সা আর মায়ের মনের শখ। ভূপলাল দিলে কি আর ও ঘুণসির চাঁদি কিনতো না? ঢোড়াইটারও সেই সময় যেন একটু চোখ ছলছল করেছিল। ও ছোড়া কাঁদতে তো জানে না। বুধিনী লোভে পড়ে আর ঝোঁকের মাথায় কাজল লতাটা কিনবার পর নিজেকে একটু দোষী মনে করে। ভাবে ঢোড়াই আর বাবার কাছে ধরা পড়ে গিয়েছে সে। তার পেটের ছেলের জন্য কাজল লতা বাবুলাল নিশ্চয়ই কিনে দিত। তবে নিজের রোজগার করা পয়সা ও কাজে খরচ করবার দরকার কি ছিল? আসলে ঢোড়াইয়ের ওপর টান তার একটু কমেছে। ঢোড়াই ঠিকই ধরেছে, ছোট ছেলেপিলের মতো ওই জিনিস বুঝতে আর কেউ পারে না। তাই মধ্যে বুধিনী ঢোড়াইকে আর বিশেষ করে বাবাকে জানিয়ে দিতে চায় যে তার ছেলের ওপর ভালোবাসা একটু কমেনি। একটুকু কম লোকে দেখে তা বাবুলালের ভয়ে। এইটা জানানোর জন্য বুধিনীকে বাবা নিয়ে গিয়েছিল ভূপলাল সোনারের দোকানে।
নিজের দোষ কাটানোর জন্যই নাকি সে দিন কয়েকের মধ্যে ঢোলাকে ডেকে পেট ভরে মিঠাই খাওয়ায়। একেবারে হঠাৎ ভাই চেয়ারম্যান সাহেব দৃষ্টি বোর্ডের লড়াই থামবার জন্য ভোজ আর দেওয়ালি করেছিলেন। সেদিন মশার ছবির তামাশা দেখিয়েছিলেন সেখানে। সারা দেওয়াল জোড়া অত বড় কখনো মশা হয়? ভাগ ওইসব দেহাতিদের বোঝাস। কেরানিবাবু মোচ মুড়িয়ে কৃষ্ণজি ভগবান সেজেছিলেন, সে দেখলে প্রণাম করতে ইচ্ছা হয়। কলস্টার সাহেব তাকে ওখানে বলে চেয়ারম্যান সাহেব তিনি পর্যন্ত দেখেছিলেন। ভাই চেয়ারম্যান সাহেব তাকে লাটক বুঝিয়ে দিয়েছিলেন। সেই দিন বাবুলাল বাড়ি আসবার সময় ভাই চেয়ারম্যান সামনে চিঠি রাখবার যে বেতের ঝুড়ি ভরে কত রং বেরং মিঠাই এনেছিল, বুধিনি সে সবের নামও জানে না, জানতেও চায় না। তার বরাতি অমনি সেবার দরবারে তামাশার সময় ও ছিল আতুরে, এবার যুদ্ধ থামবার সময়ও আতুরে। আতুরে তো ছেলে মেয়েদের মিষ্টি খেতে নেই, এত মিষ্টি কি হবে? তাই ও নিজের বাবুলালকে বলে ঢোরাইকে ডেকে নিয়ে আসতে। বাবুলালের মনটা খুশি ছিল, ছেলে হয়েছে নতুন, একটা দমকা উদারতা ঝোঁকে সে একখানা প্রকাণ্ড কচুপাতা ভরে ঢোরাইকে খাবার সাজিয়ে দেয়। বলে বাবা যে গলায় তুলসীর মালা দেওয়া ভকত না হলে তো তাকেও খাওয়াতাম। বুধিনী নতুন খোকে কোলে নিয়ে মাচার উপরে বসেছিল। সে বাবুলালকে বলে তুমি একটু বাইরে বেরিয়ে এসো, তোমার সামনে ঢোরাই খেতে পাচ্ছে না। লজ্জা আবার কিসের বলে? একটু বিরক্ত হয়ে বাবুলাল চলে যায়। ঢোরাইয়ে খাওয়া হলে বুধিনী ঢোরাইকে কাছে ডাকে একটু আদর করবার জন্য। অতটুকু কচি ছেলে কোলে নিয়ে উঠে সে তো আসতে পারে না। ঢোরাই গোজ হয়ে দাঁড়িয়ে থাকে অন্য দিকে তাকিয়ে। তার একটু ভালো লাগে না এর লাল খোকাটাকে, তার মাটাকে। বাবার কাছে চলে যেতে ইচ্ছা করে, তার চোখ ফেটে কান্না আসবে বোধ হয়। রাম রাম, সে কোনো কথা না বলে দৌড়ে পালিয়ে যায় থানের দিকে। রেবনগুনির কৃপায় ঢোরাইয়ের পুনর্জীবন লাভ। দুখিয়া হওয়ার পর থেকে বুধিনী হয়ে যায় দুখিয়ার মা। পাড়ার সবাই তাকে ওই নামেই ডাকতে আরম্ভ করে। আর সত্যি সত্যি এরপর থেকে ঢোরাইয়ের কথা তার খুব কম সময়ে মনে পড়ে। একে ঢোরাইয়ের মার কাছ থেকে দূরে দূরে থাকতে চায়, আর এদিকে দুখিয়ার মারও সংসারে নানান ঠেলা। দুখিয়ার মার ছোট মনের প্রায় সমস্ত জায়গাটুকু জুড়ে থাকে দুখিয়া। ওই সোজা কথাটা বাওয়াল মর্মে মর্মে বোঝে, আর সেই জন্যই আজ দরকারে পড়েও তাকে ডাকতে ইতস্তত করছিল। সেইবার মাসখানেক থেকে তাতমাটুলিতে চড়াই পাখি দেখা যাচ্ছে না। সবাই বলাবলি করে যে একটা বড় অসুখ শিগগিরই আসছে। তার উপর বাড়িতে নম্বর দিয়ে লোক গুনে নিয়ে গিয়েছে, সকলে ভয়ে কাটা হয়ে আছে। তারপর যা ভাবা গিয়েছিল তাই, জিরানিয়া তাতমাটুলিতে ঢাঙরতুলিতে কি অসুখ, বাই উখরোনের ব্যারাম, বেহুশ জ্বর, আর ঝট দে বিমার পট দে খতম। কপিল রাজার বাড়ি শুদ্ধ সবাই উজাড় হয়ে যায় এই রোগে। সেইবার হবে না? বকরহাট্টার মাঠের সব শিমুল গাছ সে কাটিয়েছিল চা চালাম দেওয়ার বাক্স তৈরি করার জন্য। শিমুল তুলো যে তাতমানিদের রুজি সে কথা একবার ভাবল না? কাটাচ্ছিলেন এই নিরেট ঢাঙরগুলিতে দিয়ে। আহাম্মকগুলো বোঝে না যে ঢাঙরনিদেরও শিমুল তুলো বেচে রোজগার হয়। সেই তোর নির্বংশ হয়ে গেলি কপিল রাজা, কিন্তু যাওয়ার আগে ঝোটাহারদের রোজগার মেরে রেখে গেলি। থাকগে, সে যাদের স্ত্রী মেয়ে আছে তারা ভাবুক গে, কিন্তু তার তো সম্বল ওই একমাত্র ঢোরাই। সকালে ঢোরাই ঘুম থেকে ওঠেনি। মিলিটারি ঠাকুর বাড়িতে রামায়ণ শুনতে যাওয়ার সময় হলো, তবুও ওঠে না। বাবা ত্রিশূল দিয়ে খোঁচা মারে, হলো কি ছোড়ার? বাবার মনটা ছাত করে ওঠে। কপিল রাজার বাড়ি থেকে একটার পর একটা মুর্দা বের করছে, পরপর 4টে। ননুলাল মহতো খতম হয়ে গিয়েছে গত সপ্তাহে। গায়ে হাত দিয়ে দেখতে ভয় ভয় করে, গায়ে হাত দিয়ে দেখে যা ভেবেছে তাই। এ ঢোরায় কথা বল, চুপ পড়ে কেন? ভিক্ষেই বেরুনো, রামায়ণ শুনতে যাওয়া মাথায় চড়ে। ওই কি করেছে রামজি আমার, এ রোগে তো ভাববার পর্যন্ত সময় দেয় না। দুখিয়ার মা তো মনে হয় একেবারে ধুয়ে মুছে ফেলে দিয়েছে ঢোরাইকে মন থেকে। 1 বছরের মধ্যে একটি দিন খোঁজ করেনি। বাবা ভেবে কুল কিনারা পায় না। শেষ পর্যন্ত গিয়ে খবরই দেয় তার পেটের ছেলে কিছু একটা ঘটে গেলে হয়তো সারা জীবন দুঃখ থেকে যাবে। আসতে ইচ্ছা হয় আসবে, মন না চায় আসবে না। বাবা নিজের কর্তব্য করবে না কেন? খবর দিতে দুখিয়ার মা আটকে ওঠে। দুখিয়াকে বাবুলালের কোলে ফেলে পাগলের মতো ছুটতে আসে, আর যেন সে মানুষই না, পুরনো বুধিনী ফিরে এসেছে যেন। বাবুলাল পেছন থেকে হা হা করে। কে কার কথা শোনে? গোসাই নেমে এলেও তার পথ আটকাতে পারতেন না। তখন এসেই ওই নেতিয়ে পড়া ছেলেকে কোলে তুলে নেয় ঢোরাই। তখন বেশ বড়, বছর 8 বয়স হবে। ওই বড় ধাড়ি ছেলের কোলে নিয়ে ছোট রেবনগুনির বাড়ির দিকে ওই গায়ে মহাবীরজির তাকাত জুটাচ্ছেন। বাবা তো গুনির বাড়ি যেতে পারে না, গেলে লোকে যে সন্ন্যাসীকে মানে না।
তাই সে খানিক দূরে সাথে সাথে গিয়ে পথের ধারে এক জায়গায় বসে পড়ে। সেখানে গিয়ে দুঃখীর মা ঝাড়ফুঁকের কথা তুললে রেবনগুনি ফু দিয়ে তামাক ধরাতে ধরাতে বলে, তুই তো বাসি পেটে আসিস নি। দুঃখের মা হকচকিয়ে যায়। সকালে কি খেয়েছে মনে করে চেষ্টা করে। বুড়ি যখন বলেছে নিশ্চয়ই কিছু খেয়ে থাকবে, ওমা সত্যি তো খাননি তো, সে খেয়েছে। ওই যে তখন বাবুলাল ডালে নিয়ে খাওয়ার সময় তাকেও একটু দিয়েছিল। উৎকণ্ঠার ওই যে তখন বাবুলাল ডালে নিয়ে খাওয়ার সময় তাকেও দিয়েছিল। উৎকণ্ঠের জায়গায় ভয়ের ছাপ পড়ে তার মুখে। রেবনগুনি তো চোটে লাল। এই এই মারে তো ওই মারে, তুই বুড়ো মাগি জিন্দিগি গেল ছেলে বিয়ে সাতকাল তাতমা টুলিতে কাটিয়ে। তুই জানিস ঝাড়ফুঁক করতে আসতে হলে খালি পেটে আসতে হয়, ভোরবেলাতে আসতে হয়। রেবনগুনির নামে পাড়ার লোকে কাঁপে। তাতমা টুলি রায় বুড়ো মেয়েরা তাকে দূর থেকে দেখলে পালায়। মায়েদেরও মেয়েদেরও ওপর সেই রকম হুকুম। এক তো টুকটাকের ভয়, তার ওপর থাকে 24 ঘন্টা নেশা করে, তারপর 6টা বিয়ে করেছে, এখনও 2টাকে নিয়ে ঘর করে। গোসাই থানে যেদিন ভেড়া বলি হয় সেদিন প্রতি বছর তার ওপর গোসাই ভর করেন। সেই সময় এই ভেড়ার কাঁচা রক্ত খায়, মুখে গায়ে ভেড়ার রক্ত মেখে সে হুঙ্কার ছাড়ে। সে কি আর করে? তার মধ্যে দিয়ে গোসাই কথা বলেন, তার হাতের বেতের ঘেরটা দিয়ে ছুঁড়ে সে যাকে যা বলবে তা ফলবেই। কুমারী মেয়েরা সে সময় পালায় সেখান থেকে। 5বার সে একটা মেয়েকে ছুঁয়ে তার সঙ্গে বিয়ের কথা বলেছে। কোনো মা বাবার সাধ্যই নেই যে সেই সময়কার গোসাইয়ের কথা নড়চড় হতে দেয়। পথে আসবার সময় দুঃখীর মার এমন সব কথা মনে হচ্ছিল, কিন্তু গরজ বড় বালায়। ঢোড়াইটাকে বাঁচাতে হলে ওই গুণী ছাড়া আর দ্বিতীয় লোক নাই। টৌনের হাসপাতালে গেলে কোনো লোক আর বাড়ি ফিরিয়ে আসে না। কপিল রাজা তো বাঙালি ডক্টর দিয়ে দেখিয়েছিলেন, কিছু কি হলো? রেবনগুনি গালাগালি দিয়ে চলেছে দুঃখীর মাকে। ভরা দুপুরে কি মন্তরের ধপ থাকে নাকি? বেরো শিগগির এখান থেকে। দুঃখীর মা গুনির পা জড়িয়ে ধরে ডুকরে কাঁদে। এটার বাবা নেই গুনি, তুমি একে পায়ে ঠেলো না। গুনির মেজাজ বোধহয় গলেছে। বলে, কাল তো শনিবার, কাল আসিস। কাল তো আবার হারতাল না কি বলে, ওই একটা নতুন হয়েছে না আজকাল। গত বছরে হয়েছিল একবার। দিনের বেলায় সওদা মিলবে না, ঝাঁজের পরে দোকান খুলবে। কাল আবার তাই আছে। সাঁঝের পর দোকান খুললে পান সুপারি কিনে নিয়ে রাতে আসিস। সিনুর তো তোর আছে, ভানুমতির দয়ায় সেরে যাবে এই বদমাসটা। বলে ঠোঁটের কোণে হাসেন, ঢোড়াইয়ের দিকে তাকায়। দুঃখী আর মার মনটা হালকা হয়ে ওঠে। রেবনগুনি মন তাহলে গলেছে। সে বলেছে সেরে যাবে, তার দুশ্চিন্তা অর্ধেক দূর হয়ে যায়। কিন্তু কাল রাত্রি পর্যন্ত দেরি করা কি ঠিক হবে? চিৎকার আরম্ভ করতে তার সবুর হয় না। কালি কি আবার আর ওই কি কে বলে ছাই হারতাল না কি না, তা হলেই হতো না? দুনিয়ার সকলের আক্রোশ কি তারই ওপর? এখানে আসবার আগে রেবনীগুনিটাকে যতটা ভয় ভয় করেছিল, এখন কথাবার্তা বলার পর ততটা ভয় করে না। সাহসে বুক বেঁধে গুনিকে জিজ্ঞেস করে, আচ্ছা আজকে পান সুপারি কিনে কাল সকালে এলে হয় না? শনিবার আছে। যা বললাম তাই কর। চিৎকার করে বলে ওঠে গুনি, তোর বুদ্ধিতে আমি চলবো না আমার বুদ্ধিতে তুই চলবি? দুঃখীর মা ভয়ে কাঁপে। গুনির মুখের ওপর কথা বলা তার অন্যায় হয়েছে। গুনি একটু নরম সুরে বলে, আজকের কেনা পান সুপারিতে মন তো ধরবে না, আর ছেলেকে আনবার দরকার নেই, এখান থেকে কাজ হয়ে যাবে, তুই একা এলেই চলবে। আজকে রাতে শোবার সময় ছেলেটার চোখে ধোদলের ফুলের রস দিয়ে দিস, আর মরণধারের এই মন্তর দেওয়া মাটি দিয়ে যা ওর কপালের প্রলেপ দেওয়ার জন্য। ঢোড়াই তখন দুঃখীর মার কোলে নেতিয়ে পড়েছে। ঢোড়াইকে নিয়ে ফিরে আসবার সময় দুঃখীর মার কানে আসে, রেবনগুনি আপন মনে বলছে, গত অমাবস্যাতে অর্ধেক রাত্রিরে যখনই দেখেছি মুড়ো বলিয়া ফৌজের দল পাক্কি দিয়ে গিয়েছে, তখনই বুঝেছি যে উজাড় হয়ে যাবে গা। কাটা গলার ওপরে একটা করে আবার প্রদীপ জ্বলছিল। ভয়ে তার প্রাণ উড়ে যায়। যাক সে যাত্রা রেবুকি গুনির কৃপায় ঢোড়ায় বেঁচে যায়। ঝাড়ফুঁকের জন্য দুঃখের মাকে যে দাম দিতে হয়েছিল তার জন্য সে কোনোদিন দুঃখিত হয়নি। ওই রোগে কত লোক মরেছিল গায়ে, শুধু রেবনগুনির মন্ত্রের জোরে ঢোড়ায় বেঁচেছে। এই উপকার দুঃখের মা ভুলতে পারবে না। এমন শনিবার রাত্রে মন্তরে ধক যে জ্বর ছাড়বার পরও যত বিষ শরীরে ছিল, কালো কালো রক্তের ছাপের মতো হয়ে নাকের মধ্যে দিয়ে বেরিয়েছিল কদিন ধরে। অসুখ সারবার পরও 1 সপ্তাহ দুঃখীর মা ঢোড়াইকে রেখেছিল বাড়িতে। এ ঢোড়াইয়ের এক নতুন অভিজ্ঞতা। আর শরীর তখনও দুর্বল। বাতাই গোজা কাজল লতাটার দিকে শুয়ে শুয়ে কিছুক্ষণ দেখলে চোখ টনটন করে।
হাঁড়ি ঝোলানো শিকেগুলো বিনা হাওয়াতে মনে হয় কাঁপে। ভাত আনতে দেরি হলে রাগে কান্না পায়। বাঁশের মাচার ওপর একদিকে সই ঢোড়ায়, একদিকে দুখিয়া, আর মাঝখানে দুখিয়ার মা। দুখিয়ার মার গায়ের গরমের মধ্যে মুখ গুজে গল্প শোনে। ঢোড়ায় রাজপুত্তুর সদাবৃত্ত মাটির নিচে সুড়ঙ্গ খুঁজছেন রাজকন্যা সুড়ঙ্গার মহলে যাওয়ার জন্য। অন্ধকার ঘুরঘুটি সুড়ঙ্গ, পিচ্ছল দেওয়াল, তার মধ্যে দিয়ে জল চুইয়ে টপটপ করে। ঢোড়াইয়ের গায়ে কাটা দিয়ে ওঠে। সে দুখিয়ার মার হাতটা শক্ত করে চেপে ধরে। অন্ধকারে ভয় পাচ্ছে। নাকিরে ঢোড়ায়, এই তো আমি কাছে রয়েছি, কথা বলছি, তবুও ভয় করছে। অসুখের পর এমনিই হয়। ওইদিকে হিংসুটে দুখিয়া উঠে বসেছে। হাতের মুঠোর দিকে নাক রগড়াতে রগড়াতে ছোট ছোট হাত দুখান দিয়ে সে ঢোড়াইকে ঠেলে সরিয়ে দিতে চায়। আর ঢোড়াই বিরক্ত হয়ে ওঠে। ছি দুখিয়া! ঢোড়াই ভাইয়ের যে অসুখ! দুখিয়া কান্না জুড়ে দেয়। বাবুলাল অন্য মাথা থেকে চেঁচায়, ও কাচ্ছে কেন? শেষ পর্যন্ত বিরক্ত হয়ে উঠে দুখিয়াকে নিয়ে যায় নিজের কাছে। ঢোড়াই ছোট হলেও বোঝে যে বাবুলাল রাগ করে দুখিয়াকে উঠিয়ে নিয়ে গেল, আর রাগটা বোধ হয় তার ওপর। দুখিয়ার মাও চুপ করে গিয়েছে। তার চুলের গন্ধটা আসছে নাকে। বাবাটা জটার গন্ধর মতো নয়, অন্যরকম। কোথায় ভেবেছিল সে আজ বিজা সিং এর গল্প শুনবে? এরপর বাবুলালটা সব মাটি করে দিল। ভারী ভালো লালে বিজা সিং এর গল্প। ঘোড়া ছুটিয়ে তরোয়াল নিয়ে যাচ্ছেন বিজা সিং। কারসাধ্যি তার সম্মুখে দাঁড়ায়। হাওয়ার গাড়ির চাইতেও কি বেশি জোরে ঘোড়া ছোটে? দুখিয়ার মাকে জিজ্ঞেস করবে নাকি যে ইঞ্জিনের চাইতেও কি বিজা সিং এর গায়ে বেশি জোর? না না, দুখিয়ার মাটা এখন কথা বলবে না, তাই চুপচাপ শুয়ে রয়েছে। কিরে ঢোড়াই, ঘুমালি নাকি? ঢোড়াই উত্তর দেয় না, চুপচাপ চোখ বুজে পড়ে থাকে। এবার দুখিয়ার মা ওঠে। ঢোড়াই জানে না তাতমাটুলির প্রত্যেক মেয়ে ছেলে রাতে পুরুষের পা টিপে দেয়, তেল থাকলে পায়ে তেল দিয়ে দেয়। তার বাবার কথা মনে পড়ে। দুখিয়ার মা যদি বাবার পায়ে তেল দিত তাহলে বেশ ভালো হতো। বাবুলালটা ভালো না, দুখিয়ার মাটাও ভালো না, আর দুখিয়াটাও ভালো না। বাবার এখন কি করছে কে জানে? আজও তো নিয়ে যাওয়ার কথা সে ছিল। দুখিয়ার মা যেতে দেয়নি। কালই সে চলে যাবে থানে বাবার কাছে। বিজয় সিং এর ঘোড়ায় চড়ে তরোয়াল হাতে নিয়ে রাজপুত্রের সদাবৃত্তের মতো ঢোড়ায় ঘুমিয়ে পড়েছে। গুরু শিষ্য সংবাদ। বৌকা বাবা ঢোড়াইয়ের কদর বোঝে। ছোড়া বেশ বুদ্ধিমান, বাবা বোবা, কিন্তু ঢোড়াইয়ের সঙ্গে কথা বলতে তার একটু অসুবিধা হয় না। চোখের ইশারাতে সে সব মনের কথা বুঝে যায়। আর ওই জন্যই ভিক্ষেটাও পাওয়া যায় খুব। গলাটা ওর খুব ভালো কি না। মাইজিরা ওকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে শিও রামপদ অঙ্ক শোনেন। লক্ষণুত চলায় মন্দ দাহিনো বায়ে শোনেন। কিছুদিন থেকে বাবা দেখছে যে ওই গানটায় আর সেরকম ভিক্ষা পাওয়া যায় না। সে ছোড়াও বুঝেছে। এই যবে থেকে হরতাল তরতাল আরম্ভ হয়েছে তবে থেকে বটহির গ্রাম্য গানের হাওয়া লেগেছে দেশে। কি যে গান বুঝি না, যে কোনো কথার শেষে রে বটহিয়া জুড়ে দাও, অমনি গান হয়ে যাবে। তখন যে হাওয়া চলে আর কি। বাবা ঢোড়াইকে ইশারায় বলে, এই পাশের বাড়িটা ছেড়ে দিয়ে চললি কোথায়? ও বাড়িতে অসুখ, সব খবর ঢোড়াই রাখে। কোনো বাড়িতে অসুখ, কোন বাসায় মাইজিরা দেশে গিয়েছে দশহরা ছুটিতে, কোন কোন বাড়িতে দুপুরবেলা যেতে হয় বাবুরা আপিস কাছারি গেলে, কোন বাড়িতে বিয়ে পৈত পুজো, সব ঢোড়াইয়ের নখদর্পণে। বাবাকে সেই চালিয়ে নিয়ে বেড়ায়। বাবার ভিক্ষের অভিজ্ঞতা দুপুরেশের, তবুও এইসব এত সব খুঁটিনাটি মনে থাকে না। ঢোড়াই গান গাইছে। সুন্দর আশু ভূমি ভাইয়া আ ভাড়াতা আকে দেশাবাসে, মোরা প্রাণ আ বসে হিম অ খো হরে বহ বটহিয়া আ আ। বাওয়া বলে, চল এখান থেকে, কেউ সাড়া দেবে না, কঞ্জুসের দল, এক দুবারে কতক্ষণ গলা ফাটাবি। ঢোড়াই ভাবে, বাবা বোঝে না তো কিছুই, খালি চল চল। হড়বড় করলে কি ভিক্ষা পাওয়া যায়? মাইজি এখন বসেছে পুজোয়, বাবু আপিসে গেলে তারপর স্নান পুজোয় বসে, এক্ষুনি উঠিবে। যা ভেবেছি ঠিক তাই। বুড়ি মাইটি মটকায় থান করে ভিক্ষা দিয়ে গেলেন, সঙ্গে আবার একটা বেগুন। বাবা অপ্রস্তুত হলেও মনে মনে খুশি হয়। এই ছোট উপযুক্ত চেলা হবে বড় হলে, একটু খালি শাসনে রাখতে হবে। বড় দুরন্ত ছেলে, দিনরাত খেলার দিকে মন, রোজগারের দিকে বসে না। সকালবেলা ধরতে পারলে তো সঙ্গে আসবে। একটু নজরের বার করেছে কি, ফুট করে কখন যে থান থেকে সরে পড়বে তা কেউ বুঝতে পারবে না। তারপর কেবল সারাদিন টোটো, আজ এর সঙ্গে ঝগড়া, কাল ওর সঙ্গে মারামারি। ঠিক যে সব কাজ বাবা পছন্দ করে না সেই সব কাজ। একদিন বাবা দেখে একটা গাধা ধরে তার পিঠে চড়েছে। ওই খ্রিস্টান ঢাঙরগুলো ছেলেদের সঙ্গে পর্যন্ত ওর আলাপ। মহতো একদিন এ নিয়ে নালিশও করেছে তার কাছে। বুড়ো
বুড়ো শুকরা ঢাঙর, সে উকিল সাহেবের বাগানে মালির কাজ করে। সে আবার ঢোড়াইকে বলে, শোন বেটা ঋতুয়া ছড়িদার এই কদিন আগেও এসে বাবার কাছে নালিশ করেছে ঢোঙরের নামে। গিয়েছিলাম চিমনি বাজারে রাঙা আলু কিনতে, দেখি তোমার গুণধর ছেলে ঢোড়াই গলায় একটা দড়ি জড়িয়ে বোবা সেজে গেরস্ত বাড়িতে গরু মরেছে বলে ভিক্ষা করছে। তাতমাদের এর নাম হাসাল। তোমার সঙ্গে ভিক্ষায় বেরোলেই হয়, তাতে তো বেইজ্জত নেই, এর বিহিত একটা করতেই হবে। বাবা চোটে আগুন হয়ে যায়। এর মধ্যে আলাদা রোজগার করতে শিখেছে লুকিয়ে। কি করেছিস সে চাল আর পয়সা বল? কলঙ্কে তামাকটা পর্যন্ত শেষ করে টানি না, পাছে ওই ছোড়াটা ভাবে যে ওর জন্য রাখলো না কিছু, আর এই তলে তলে রোজগার করে খরচ করে। নিমক হারামজাদা কোথাকার। আংটা পরানো ত্রিশূলটা নিয়ে এসে ঢোড়াইকে তাড়া করে মারতে যায়। কিন্তু ঢোড়াইয়ের সঙ্গে দৌড়ে পারবে কেন? অনেক দূর যাবার পর ঢোড়াই বাবার নকল করে চলতে আরম্ভ করে, ঠিক যেন ত্রিশূল আর ঝোলা নিয়ে বাবা সকালে ভিক্ষায় বেরিয়েছে। রাতিয়া ছড়িদার হেসে ফেলে। বাবা আরও চটে যায়। হাসছ কি? তোমার ছেলেরা যায় রোজগারে খুরপি নিয়ে ঘাস তুলতে, না হয় ঝুড়ি নিয়ে কুল কুড়োতে। এ ছোড়া যাবে তাদের সঙ্গে সমান তাল দিতে? কিন্তু রোজগারের কথাও ওর কানে এনো না, তবে থাকবে খুশি। আমি এনে দেবো, তবে চারটি খেয়ে উপকার করবে না। ছোড়াটা দেখি ঢাঙুর তুলির পথ ধরেছে। যা তো 7 জন্মের বাপেদের কাছে। তারপর রাগটা একটু কমে এলো, বারোর উৎকণ্ঠার সীমা থাকে না। বদরাগী পাগল ছেলেটা আবার কিনা করে বসে। মরণধারের ওপারে গোসাই ডুবে যায়। বরক ঠাট্টার মাঠের তাল গাছ কটার ওপরে আলোর রেশ মুছে যায়। গোসাইয়ের থানের অশ্বত্থ গাছটির ওপরে পাখির কাকুলি বন্ধ হয়ে যায়। তবু ঢোড়াই আসে না। অনুতাপে বাবার চোখে ছলছল করে, আর তামাকে স্বাদ পায় না। সে কি গিয়েছে এখন? তখন গোসাই ছিল মাথার ওপর। সে তাল পাতার চাটাইয়ে ঝেড়ে অসময়ে শুয়ে পড়ে। খানিক পরে কাঠের বোঝা ফেলবার শব্দে বুঝতে পারে যে ঢোড়াই জ্বালানির কাঠ কুড়িয়ে ফিরেছে। ঢোড়াই আগে কথা বলবে না, বাবার ওর দিকে তাকাবে না, কোনোদিন না তাকিয়ে ফু দিয়ে উনুন ধরাবার চেষ্টা করবে। বাবার শব্দ শুনে বোঝে যে এই মাটির মাল সাথে জল চড়ালো। এইবার ভিক্ষের ঝুলি থেকে চাল বের করছে, আর চুপ করে থাকা যায় না। বাবার খাওয়ার জন্য জিপটা মা গোটা কয়েক সুথনি দিয়ে গিয়েছে, এখানেও মাথার কাছে রাখা হয়েছে। ঢোড়াই জানে না এখন ভাতে না দিলে সিদ্ধ হবে কি করে। বাবা ত্রিশূলটা নেড়ে ঝমঝম শব্দ করে। এতক্ষণে ঢোড়াইয়ের অভিমান ভাঙে। বাবা তাহলে তাকে ডেকেছে। এত সকাল সকাল শুয়ে পড়লে কেন? বাবা খাবে না? রাতে আবার ঢোড়াই বাবার চটাইয়ের ওপরে তার কোল ঘেঁষে শুয়ে পড়ে। বাবা তার পিঠে হাত বুলিয়ে দেয়। এর মধ্যে সে কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। এই হচ্ছে আজকালকার নিত্য ঘটনা। বাবার মধ্যে মধ্যে অতিষ্ঠ হয়ে ওঠে। এবার আবার ভাবে সে অল্প বয়স, সে বয়সে যা ও সমবয়সীদের সঙ্গে না খেললে ধুললে কি করে এখন ভালো লাগে? হ্যাঁ, তবে খেলবি খেল, নিজে রোজগারটা কাজটা কর, তারপর খেলা। আর ওই দলের পান্ডামিটা ছেড়ে দে। এই এখনই থানে ফিরবি। আর কি ওর টিকিট একবার জো থাকবে সে গোসাই ডুববার আগে? আর কি জেদি বকে ঝকে কি ওকে সামলানো যায়? ঝোঁক একবার উঠলে হলো। এখন এই ঝোঁক থানের দিকে আর ভিক্ষের দিকে গেলে হয়। বড় হলে তবে না আমার উপযুক্ত চেলা হতে পারবে? রামজির মনে যা আছে তাই তো হবে। শিয়ারাম শিয়ারাম ঢোড়াই গেয়ে চলেছে সেই বটহর গান। বুকের জোর আছে ছোড়াটার। গানের শেষে বটহারি আটা ছেড়েছে একেবারে। ভাই চেয়ারম্যান সাহেবের দারোয়ানের কুটুরির জানলা খুলিয়ে ছেড়েছে। ও যে তার বিজলি ঘরের মিস্ত্রিও জানলা দিয়ে তাকাচ্ছে দেখছি। ঝুলিটা পড়ে গিয়েছে রে ঢোড়ায়, চল ফেরা যাক থানে। আবার সাউজির দোকান থেকে একটু নুন নিতে হবে। কপিল রাজার বাড়িটা ভূতের বাড়ির মতো পড়েছিল 1 বছর। গানবি বাওয়ার বার্তা। কপিল রাজা বাড়িটা ভূতের বাড়ির মতো পড়েছিল 1 বছর থেকে। বাড়ির লোকেরা মারা যাবার পর তার জামাই এসেছিল বাড়িটা বিক্রি করতে। খদ্দের জোটেনি। বাড়ি তো তেমনই, তার ওপর শহর থেকে এত দূরে। জমির দাম এখানে নামমাত্র বললেই হয়। ওই ভূতের বাড়ি খড়ের চালা কিনবার জন্য কে আর পয়সা খরচ করতে যাবে? কপিল রাজা জামাইটা আবার ফিরে এসেছে। দিন কয়েক হলো। শোনা যাচ্ছে যে চামড়ার ব্যবসা করবে। আজ বাদরামুচির সঙ্গে নাকি সে অনেকক্ষণ কথাবার্তা বলেছে। কাল 2 গাড়ি নুন এসেছে তার বাড়িতে। এই কথাই উঠেছিল সাজের ভজনের আখড়ায়। ধনুয়া মহতো বলে, তা কথাটা ভাববার বটে, তা বাবুলালকে আসতে দে। একে সে পাড়ার পঞ্চায়েতের একজন নায়েব, তার ওপর অফসর আদমি।
হাকিম হুকুমের সঙ্গে কথা বলেছে। তার উর্দি পাগড়ির রং বদলেছে। কিছুদিন আগে কলস্টরের জায়গায় নিয়েছে ওর ভাই চেয়ারম্যান সাহেব। সেই জন্য বাবুলাল বলেছে যে ওর ভাই চেয়ারম্যান সাহেবকে এখন চেয়ারম্যান সাহেব না বললে চটে। আচ্ছা বাবা, মাইনে দিয়ে চাকর রেখেছে, যা বলো তাই শুনতে রাজি আছি। ওই বাবুলালকে দিয়ে চেয়ারম্যান সাহেবকে বলাতে পারলে কপিল রাজার জামাইটার এ অনাছিষ্টি কাণ্ড বন্ধ করা যেতে পারে। বাদরা মুচিটাকে যদি চেয়ারম্যান সাহেব একবারে বকে দেয় তাহলে এই চামড়ার ব্যবসা বন্ধ হয়ে যায়। ছি ছি ছি, জাত ধর্ম আর থাকবে না, দুর্গন্ধে পাড়া টেকা যাবে না, হাজারে হাজারে শকুন বসবে আমাদের ঘরের ওপরে, আর সেই সব জাত আর চামড়া না মানা যায় না মুখে। হ্যাক থু 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 সিয়ারাম। কিন্তু বাবুলাল আজ আসেই না অফিসে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে চিঠির ঝুড়ি পৌঁছে তারপর হাট করে রোজ সন্ধ্যা লাগাতে লাগাতে ফিরে আসে। আজ রাত 10টা বাজলো। আরে দুখিয়ার মায়ের কাছে থেকে খবর নিত ঢোড়ায় যে বাবুলাল কিছু বলে গিয়েছে নাকি বাড়িতে। আমি যাই না ও বাড়িতে। মহতো বলে যে বাবা ছেলেটার মাথা একেবারে খেলো, নেমুখ হারাম কোথাকার, গত বছরও তো অসুখ হয়ে অতদিন পড়ে থাকলি দুখিয়ার মায়ের কাছে। আচ্ছা গুদর, তুই তো যা বাবুলালের বাড়িতে জিজ্ঞেস করে আয়। তারপর বিকৃত উচ্চারণ ঢোড়াইয়ের দিকে তাকিয়ে বলে, আমি যাব না ও বাড়িতে, বদমাস কোথাকার। কাহুদি বাদি ন দেহি ও দুষু, মিছে দোষ দিস না দুখিয়ার মায়ের আর বাবুলালের। এরই মধ্যে বাবুলাল এসে পড়ে। সে আর কাউকে প্রশ্ন করবার অবকাশ দেয় না যে আজ দেরি কেন হলো। ডিস্ট্রিক্ট বোর্ড অফিসে আজ ভারী হল্লা ছিল। মাস্টার সাহেব নৌকো রীতিতে ইস্তফা দিয়ে সব ছেলেদের ছুটি দিয়ে দিয়েছেন। ছেলেরা ডিস্ট্রিক্ট বোর্ডের ঘড়ি ঘরের সম্মুখে সভা করতে এসেছিল। মুফিলউদ্দিন সাহেব মোক্তার আছে না, ওই যে সব সময় আফিং খেয়ে ঢোলে, সে লাল কিতাব হাতে নিয়ে সদর হয়েছিল। লে হালুয়া মাস্টার সাহেবের ছুট গই নকরি সটক গায়া পান। কেন মাস্টার সাহেবকে আবার পাগলা কুকুরে কামড়ালো কেন? নকরি থেকে সরকার নিশ্চয় বরখাস্ত করেছে, টাকা পয়সার ব্যাপারে নিশ্চয়ই কিছু আছে। বাবুলাল সকলকে বুঝিয়ে দেয়, না না ওইসব কিছু নয়, মাস্টার সাব গানহি বাবার চেলা হয়েছে। গানহি বাবা কে? গানহি বাবা বড় গুণী আদমা, বৌকা বাওরা আর রেবন গুণিতে চাইতেও নামি, শ্রীদাস বাবা চাইতেও বড়, না হলে কি মাস্টার সাব চেলা হয়েছে? গানহি বাউয়া মাছ মাছলি নেশা ভাং থেকে পরহেজ, শাদি বিয়া করেনি, নাঙ্গা থাকে বিলকুল। বাঙালি বাবু চংড়ি মছলি খাবু, এত তকলিফ কি সইতে পারবে? জমি জমা করে নিয়েছে বোধ হয়। প্রশ্নের জবাব দিতে দিতে বাবুলাল অতিষ্ঠ হয়ে ওঠে। বহু রাত পর্যন্ত নানা রকম কথা হয়। বাঙালিরা বুদ্ধিতে 1 নম্বরের, কিছু একটু পাগলাটে গোছে, ঠিক সাহেবদের মতো, তবে তার চাইতে একটু কম বদরাগী। ভয় করে ওদের সঙ্গে কথা বলতে। বিজনবাবু উকিলের ঘরের খাপড়া উল্টোবার সময় সেদিনও দেখেছে। জয়শ্রী চৌধুরী ব্রাহ্মণ, এত বড় কিষান, বিজনবাবু উকিল ছুঁড়ে ফেলেছে তার কাগজ। একবার বসতে পর্যন্ত বলল না ওকে। কি রাগ। চাক তো দেখি টিকিট বাবু, রেলগাড়িতে বাঙালি বাবুর কাছে টিকিট, তবে বুঝবো। আর বাজা ছাজা কেস 3 বাংলাদেশ। আজ সবাই সরকারকে, লাট সাহেবকে, বাদশাহকে অনেক কথা শুনিয়েছে মাস্টার সাহেব। ও কেবল কথার তুলো ধোনা। বলতো দারোগা সাহেবের খেলাপে, তবে না বুঝতাম হিম্মত। বলতো টমাস সাহেবের খেলাপে, তা গুলি মেয়ে উড়িতে দিত, চাঁদমারিতে মক্স করা হাত ওর। চেয়ারম্যান সাহেব কলস্টার সাহেবের খবর দিতে গেলেন যে তার হাতায় সভা করেছে, লোকে মানা করলেও শোনে না। তবে যে তুই বললি যে তোর চেয়ারম্যান সাহেব কলস্টরে জায়গা নিয়েছে। বাবুলাল এই বোকা গুলোর মূর্খতায় বিরক্ত হয়ে বলে, আরে সে তো কেবল ডিস্ট্রিক্ট বোর্ডে, জেলের মালিক তো কলস্টর আছেই, তা তো বলি কলস্টার জায়গায় কি করে নেবে? কিন্তু চেয়ারম্যান সাহেব সেই যে গেলেন, আজও গেলেন, কালও গেলেন, আর সন্ধ্যা পর্যন্ত এলেন না। না কলস্টর, না সেপাই, না কেউ। আপিসের বাবুরা তাদেরই এনতে জারিতে এতক্ষণ ভয়ে ভয়ে আলো জ্বালিয়ে বসে, তাতেও তো এত দেরি। বাবুলালের খাওয়া হয়নি এখনো, অনেক রাত হয়ে গিয়েছে। গল্পে সকলে উঠে পড়ে। সে উঠবার সঙ্গে সঙ্গে ঢোড়ায় বকুনি খাওয়ার পর থেকে এতক্ষণ এক কোণে চুপ করে বসেছিল। কেবল সেই লক্ষ্য করে যে সে চামড়ার নাম করতে নেই, সেই চামড়ার গুদাম পাড়ার কাছে হওয়ার কথাটা, এই গোলমাল একেবারে চাপা পড়ে গিয়েছে। ওই বেড়ালের মতো বাবুলালরা কতক্ষণ গল্প বলল তাতেই। গানহি বাওয়ার রেমনি গুণির চাইতেও বড়, বৌকা বাওয়ার আর চাইতেও বড়, মিলিটারি ঠাকুরবাড়ি মহন্তর চাইতেও বড়। 1 নম্বরের গপ্পবাজ বাবুলালটা।
ও ফুটফুস বললেই হলো, ঝুটফুস বললেই হলো।